তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা পড়ছিলাম অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের এর আগের দুইটা ভিডিওতে আমি 1 থেকে 3 পর্যন্ত পাঠ শেষ করেছি। আজ পড়ব পার্ট 4 থেকে। তো যারা আগের ভিডিও মিস করেছো তাদের আমি রিকোয়েস্ট করব আগের ভিডিও দেখে দেন এই ক্লাসে এনরোল করো, আদারওয়াইজ তোমরা কিন্তু কিছু বুঝবা না। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো পার্ট 4, আমাদের পার্ট 4 এর নাম কি? ব্যবসায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। অর্থাৎ ব্যবসা যে একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে অবদান রেখেছে বা কিসের জন্য এই ক্ষেত্রেও তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, এই পাঠে আমরা সেটা দেখব। জীবনে অন্য সকল ক্ষেত্রের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির প্রয়োগ ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তনের সূচনা করেছে। যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কম সময়ে কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা এবং দ্রুততার সময়ের সাথে তা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ সব ব্যবসার কিন্তু এই একটা গোলই থাকে। কি গোল সেটা? কম সময়ে কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা এবং দ্রুততার সাথে তা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের কাজে নিয়োজিত কর্মীদের ব্যবস্থাপনা, তাদের দক্ষতার মান উন্নয়ন, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন এবং সবশেষে পণ্য বা সেবার বিনিময়ে মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আচ্ছা, এই অবদানগুলো কিভাবে রাখে এখন আমরা নিচে দেখি সেগুলো। সাধারণভাবে আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায় নানাবিধ সুবিধা অর্জিত হয়। এছাড়া আইসিটি খরচ কমাতে সাহায্য করে। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময়ে অধিক কাজ করা যায়, ফলে ব্যবসার খরচ হ্রাস পায়। এতে ব্যবসায়ী একদিকে কম খরচে তার পণ্য বিক্রয় করতে পারে, অন্যদিকে মুনাফাও বাড়াতে পারে। খরচ কমানোর অনেকগুলো উপায় রয়েছে, এখন উপায়গুলো দেখি। তো এখান থেকে কিন্তু এই যে একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম যে আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পণ্যের খরচ কমানো যায়। দেখো, প্রথমটা হচ্ছে কি? মজুত নিয়ন্ত্রণ। ব্যবসার একটি বড় খরচ হলো পণ্যের মজুত, অর্থাৎ কালেক্ট করা, পণ্যটাকে কালেক্ট করা। বাজার চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে মজুত নিয়ন্ত্রণ করতে হয়। বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হালনাগাদ তথ্য জানা যায়, ফলে সেই অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করা যায়। উৎপাদন ব্যবস্থাপনা। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদন ব্যবস্থার প্রভূত উন্নতি করা সম্ভব। উৎপাদন স্বয়ংক্রিয়করণ সহ আইসিটি নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন করা যায়। অর্থাৎ কম সময়ে অধিক পণ্য উৎপাদন করা যায় এই আইসিটি ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ আইসিটির বিভিন্ন যন্ত্রপাতি ইউজ করার মাধ্যমে। তখন উৎপাদন খরচ হ্রাস পায়, কারণ একটা জিনিস যখন একজন সাধারণ মানুষ সেটাকে তৈরি করতে যাবে তখন তার অনেক সময় লাগবে, কিন্তু এই যে আইসিটির যে যন্ত্রাংশ বা যন্ত্রপাতি আছে এগুলো দ্বারা যদি সেটা উৎপাদন করা যায় তাহলে খরচটা কিন্তু অনেকাংশে কমে আসে এবং সময়টাও কিন্তু অনেক কম লাগে। তাছাড়া কর্মী ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ উৎপাদনে গতিশীলতা আনে। উন্নত যোগাযোগ ব্যবস্থা। মোবাইল ফোন, ইন্টারনেট, স্যাটেলাইট সহ তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত কার্যকরী করে তুলেছে। কিভাবে করেছে নিচে দেওয়া আছে। মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে যোগাযোগ করা সম্ভব হয়, ফলে চলতে ফিরতে কিংবা ঘরে বসেও ব্যবসার যোগাযোগ রক্ষা করা যায়। আচ্ছা, এগুলো কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। মোবাইল ফোন দ্বারা কিভাবে এই ব্যবসা ক্ষেত্রে উন্নতি করা যায়, এরপর ইন্টারনেট ইউজ করে কিভাবে এই উন্নতি করা যায়, স্যাটেলাইট কিভাবে ইউজ হয়, তো সবগুলো কিন্তু আমরা কম বেশি জানি। এরপরে দেখো, মোবাইল ফোনের কনফারেন্স সুবিধার মাধ্যমে একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা যায়, এমনকি ছবিও দেখা যায়। আচ্ছা, এখানে মোবাইল ফোনের মাধ্যমে এখন কিন্তু মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ ইউজ করেও আমরা কিন্তু খুব ইজিলি অনেকগুলো মানুষের সাথে অ্যাট আ সেম টাইমে কথা বলতে পারি। ফ্যাক্স জিনিসটা কি? ফ্যাক্সের মাধ্যমে জরুরি লিখিত তথ্য ও ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায়। যেসব দেশে ব্যবসার লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার স্বাক্ষরের প্রয়োজন হয় সেখানে ফ্যাক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই যে ফ্যাক্সটা আমরা একটু মনে রাখবো, এটা একটু ইম্পর্টেন্ট। তো এই ফ্যাক্স ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা এই ব্যবসা ক্ষেত্রে স্বাক্ষর নিতে পারি, ক্রেতা এবং বিক্রেতার স্বাক্ষর নিতে পারি, মনে রাখবো এটা। এরপর ইমেল
ইমেল ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এর মাধ্যমে দ্রুততার সঙ্গে লিখিত যোগাযোগ করা যায়, এমনকি পণ্যের ছবি ক্রেতার কাছে পাঠানো যায়। পণ্য সম্পর্কে অন্য কোনো ক্রেতার মূল্যায়ন যদি ইন্টারনেটে প্রকাশিত হয়ে থাকে তাহলে সেটির লিঙ্কও পাঠানো যায়। তাহলে ইমেলের মাধ্যমে কি করা যায়? দ্রুততার সাথে লিখিত যোগাযোগ করা যায়। এরপর কি? পণ্যের ছবি ক্রেতার কাছে পাঠানো যায়। এরপর লিঙ্ক পাঠানো যায়, যে কোনো লিঙ্ক পাঠানো যায়। আচ্ছা, এরপর ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। ইন্টারনেটকে ইউজ করে আমরা কিন্তু একটা পণ্যের সেবার কথা পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারি। এরপর ইন্টারনেট জিনিসটা আলাদা, ইন্ট্রানেট জিনিসটা কিন্তু আলাদা, এটা মনে রাখতে হবে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এসব ক্ষেত্রে নিজেদের মধ্যে সংস্থাপিত ইন্ট্রানেট ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বিশেষ উন্নতি সাধন করছে। আচ্ছা, এই ইন্ট্রানেট জিনিসটা কি? ইন্ট্রানেট জিনিসটা হচ্ছে, মনে করো স্যামসাং একটা কোম্পানি, একটা মোবাইল ব্র্যান্ড না স্যামসাং? আচ্ছা, সেই স্যামসাংয়ের যে কোম্পানি আছে এটা আমাদের দেশেও একটা আছে, এরপরে ভারতেও একটা আছে, বা পাকিস্তানেও একটা আছে। তো এই যে স্যামসাং কোম্পানি আরেকটা স্যামসাং কোম্পানির সাথে যে মাধ্যমকে ইউজ করে কমিউনিকেট করছে, এটাকেই মূলত বলে এই ইন্ট্রানেট। এর মাধ্যমে কিন্তু এক স্যামসাং কোম্পানি আরেক স্যামসাং কোম্পানির সাথে যোগাযোগ করছে, অর্থাৎ বাংলাদেশেরটা ভারতের সাথেও যোগাযোগ করছে, পাকিস্তানের সাথেও যোগাযোগ করছে। এইরকম একটা কোম্পানি তাদের আরেক দেশে সেম একই কোম্পানির সাথে যে মাধ্যমকে ইউজ করে যোগাযোগ করে, এটা হচ্ছে ইন্ট্রানেট। আশা করি সবাই ক্লিয়ার। এরপর এটা আমরা মনে রাখবো, ইন্ট্রানেট কি, ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে দিয়ে দেয় ইন্ট্রানেট কি। সঠিক হিসাব রাখা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক হিসাব সংরক্ষণ করা। ক্ষুদ্র উদ্যোক্তারা সাধারণত স্প্রেডশিট ব্যবহার করে। কি ব্যবহার করে? স্প্রেডশিট। তো এই স্প্রেডশিটের একটা স্পেসিফিক তোমাদের অধ্যায়ই আছে, সেটাই তোমরা আরো ডিটেইলসে জানবা যে স্প্রেডশিট কি। এখন জাস্ট মনে রাখো যে স্প্রেডশিট হলো একটা সফটওয়্যার যার মাধ্যমে তোমার হিসাব নিকাশ করা হয়। অনেকগুলো রো এবং কলাম আছে, সেটার মাধ্যমে সেখানে এই হিসাব নিকাশগুলো করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের ডাটাবেস সফটওয়্যার ব্যবহার করে পণ্যের মজুদ, কর্মীদের তথ্যাবলী, এমনকি গ্রাহকদের তথ্যাবলীও সংরক্ষণ করা যায়। এই তথ্যাদির কৌশল প্রয়োগ ভবিষ্যতে ব্যবসার উন্নতিতে ব্যবহার করা যায়। আচ্ছা, এখন একটা ব্যবসার জন্য সঠিক হিসাব রাখা কেন গুরুত্বপূর্ণ আমি বলি। তুমি যদি সঠিক হিসাব নিকাশ না রাখো বা সঠিক হিসাব না রাখো, মাস শেষে যে তুমি তোমার ব্যবসায় লাভ হলো না লোকসান হলো, এটা কিন্তু কখনো বের করতে পারবে না। তো একটা ব্যবসার জন্য হিসাব রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, হোক সেটা বড় ব্যবসা, হোক সেটা ছোট ব্যবসা। এরপর বিপণন। ব্যবসা করতে হলে পণ্য বা সেবার বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে নতুন মাত্রা যোগ করা সম্ভব হয়েছে। কিভাবে? আমরা কিন্তু এখন চাইলে ইন্টারনেটে অনেক ক্ষেত্রে কিন্তু দেখি যে ফেসবুকে অ্যাড দিয়ে দেয়, টিপসের অ্যাড, তারপরে নতুন কোনো পণ্য লঞ্চ হলে সেটার অ্যাড দিয়ে দেয়। আমরা তো ইউটিউব যে ইউজ করছো তুমি, ইউটিউবেও কিন্তু অনেক অ্যাড দেয়, অনেকগুলো পণ্যের অ্যাড দেয়, অনেকগুলো কোম্পানির অ্যাড দেয়। তো এইটাকেই আর কি বিপণন বা পণ্যের প্রচার বলে। বাজার বিশ্লেষণ। যে কোনো পণ্য বা সেবা বাজারে চালু করার পূর্বে এ বিষয়ে বর্তমান বাজার সম্পর্কে জানা প্রয়োজন। আইসিটির মাধ্যমে নতুন পণ্যের চাহিদা, যোগান ও দামের সম্পর্ক দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করা যায়। আচ্ছা, এখন সাপোজ মনে করো আমার এটা একটা মাইক্রোফোন, এটা আমার একটা মাইক্রোফোন। তো আমি এই মাইক্রোফোনটা বানিয়েছি। এখন এটা যদি আমি বহির্বিশ্বে অর্থাৎ বাজারে যদি লঞ্চ করতে চাই, তাহলে আমাকে আগে এটা নিয়ে ইন ডিটেলস জানতে হবে যে বাজারে এর চাহিদা কেমন, এরপর এর দাম কতটা রাখলে আমার সেল বেশি আসবে। এই যে এই তথ্যগুলো কালেক্ট করতে হবে, এই কালেক্ট করতেই কিন্তু আমরা আইসিটি ইউজ করি। আদারওয়াইজ আমরা কিন্তু বাজারে যে সরাসরি এখন এই কাজটা করি না। আগে কিন্তু বাজারে সরাসরি যে বাজার যাচাই করা হতো, কিন্তু এখন তা হয় না। এখন কি হয়? এখন এই আইসিটিকে ইউজ করে এই তথ্যগুলো গুগল অথবা অনেক সফটওয়্যার ইউজ করে এদের ডাটাবেস থেকে এগুলো জানা হয়। এরপর প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে সহজে তথ্য সংগ্রহ করা যায়। অর্থাৎ আপনার যে কম্পিটিটররা আছে,
আপনার মতোই যাদের আরও বিজনেস আছে, যাদের আরও দোকান আছে, তাদের সম্পর্কে খুব সহজে কিন্তু তথ্য জানা যায়। সরবরাহ, জিপিএস বা অনুরূপ ব্যবস্থাদির মাধ্যমে কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। অর্থাৎ জিপিএস এর মাধ্যমে কিন্তু আমরা রাস্তাঘাট চিনে থাকি। তো কোন রাস্তা দিয়ে আনলে আমার সময় কম লাগবে, কোন রাস্তা দিয়ে আনলে সময় বেশি লাগবে, এই জিপিএস এর মাধ্যমে কিন্তু জানার পরে আমরা খুব অল্প সময়ে পণ্যগুলো আমাদের কাছে নিয়ে আসতে পারি। এরপর প্রচার, ওয়েবসাইট, ব্লগ কিংবা সামাজিক যোগাযোগের সাইটের মাধ্যমে স্বল্প মূল্যে এবং কখনো কখনো বিনামূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায়। আচ্ছা, আগে এই পণ্য বা সেবার বিজ্ঞাপন দিতে হলে আমাদের মাইক ভাড়া করতে হতো, মাইকের মাধ্যমে প্রচার করতে হতো, এরপর অনেক বড় ব্যানার টাঙাতে হতো। কিন্তু এখন কিন্তু আর এরকম করা লাগে না। এখন জাস্ট একটা ওয়েবসাইট থাকলে অথবা একটা ব্লগ অ্যাকাউন্ট অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম যে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, এগুলোতে কিন্তু চাইলে বিনামূল্যেও বিজ্ঞাপন দেওয়া যায়। আবার আপনি যদি চান অ্যাড রান করতে, সেই ক্ষেত্রেও কিন্তু খুব ইজিলি আপনি এখানে কম খরচে বিজ্ঞাপন দিতে পারছেন। এরপর বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব, ইলেকট্রিক পয়েন্ট অফ সেল, এই যে এটা আমাদের মনে রাখতে হবে। ইপোস এর পূর্ণরূপ কি? ইলেকট্রিক পয়েন্ট অফ সেল হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংগ্রহ করা যায়। তো এটা আমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এতে সার্বক্ষণিক মনিটরিং এর সুযোগও থাকে। এই যে একটা যে ডিভাইস আছে, এটা হয়তো এখন বাংলাদেশে সচরাচর দেখা যায়, বড় বড় যেগুলো শপিং মল আছে সেগুলোতে কিন্তু দেখবেন আপনি আপনার কার্ড সোয়াইপ করার মাধ্যমে কিন্তু এখন খুব ইজিলি পেমেন্ট করতে পারছেন। এই যে পেমেন্ট যে করলেন, সেই পেমেন্টের কিন্তু একটা কাগজ বা রিসিট ধরায় দেয়। তো এইটার এই যে এই মাধ্যমটাকে আর কি সেটা বলেছে। অনেক ক্ষেত্রে কিন্তু ক্যাশ দেওয়ার পরেও আমরা দেখি, অনেক সুপার শপে ক্যাশ দেওয়ার পরেও কিন্তু আমাদের কম্পিউটার টাইপ করার পর আমাদের যে বিলের রিসিটটা আছে সেটা দিয়ে দেয়। তো এটাই আর কি বলেছে এখানে। মূল্য সংগ্রহ, আইসিটি প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের পণ্যের মূল্য সরাসরি নিজের ব্যাংক হিসাবে সংগ্রহ করতে পারে। ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিক্রেতা তার পণ্য বা সেবার মূল্য ক্রেতার হিসাব থেকে সরাসরি নিজের হিসাবে স্থানান্তর করতে পারে। আচ্ছা, এখানে কি বলেছে, আগে কিন্তু এই ব্যবস্থাটা ছিল না। আগে আমাদের নগদ অর্থ দিয়ে কিন্তু পণ্যটা ক্রয় করতে হতো, কিন্তু এখন চাইলে কিন্তু আমরা অনেকগুলো সুপার শপ, অনেকগুলো দোকানে বিকাশের মাধ্যমে কিন্তু পণ্যের দামটা দিতে পারি, পে করতে পারি। তো এটাই বলেছে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা কার্ডের মাধ্যমে, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্যের যেই প্রাইসটা আছে সেটা কিন্তু দিতে পারি। এইটাই আর কি এখানে বলেছে। উপযুক্ত উপায়গুলো ছাড়াও আইসিটির প্রয়োগে নানাভাবে ব্যবসাকে সহায়তা করে। এছাড়াও ব্যবসায়ীদের কাজ শুরু করার ক্ষেত্রেও আইসিটি ভালো ভূমিকা রাখতে পারে। পার্ট 5, সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। এই যে সরকারি যে একটা খাত আছে, এই খাতের তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে প্রয়োগ হয় বা কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই খাতের জন্য গুরুত্বপূর্ণ, সেটাই এই পাঠে আমরা দেখব। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো সরকার, আমরা এটা জানি, এটা আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো দেশের সরকার জনগণের জন্য নিরাপদ, সৃজনশীল কর্মসংস্থান এবং সর্বোপরি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করে থাকে। সরকারের সাধারণ কার্যক্রমের মধ্যে রয়েছে আইন ও নীতি প্রণয়ন এবং বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার মাধ্যমে তা বাস্তবায়ন এবং সর্বোপরি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ দেশকে সঠিকভাবে উপস্থাপন। এই সকল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সরকার দেশের মধ্যে কর ও শুল্ক আদায়, বিদেশ থেকে অনুদান ও ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিকল্পনা সমূহ বাস্তবায়ন করে। প্রয়োজনে বেসরকারি সংস্থা বা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। সরকারি সকল কাজের তথ্য যোগাযোগ প্রযুক্তির রয়েছে গুরুত্বপূর্ণ প্রয়োগ রয়েছে। এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হলো। আচ্ছা, এখান থেকে আমরা এখন দেখি, এই যে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় আছে, দপ্তর আছে, সংস্থা আছে, এগুলোর যে অনেক কাজ আছে বা অনেক ক্ষেত্রে অনেক নোটিশ দিয়ে থাকে, তারপর অনেক সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে দেন এগুলোর নোটিশ দিয়ে থাকে। তো এগুলো কই থেকে আমরা পাই? এগুলো পাই আমরা কিন্তু তাদের ওয়েবসাইটের মাধ্যমে। তাদের যে একটা ওয়েবসাইট আছে, অনলাইনে একটা ওয়েবসাইট আছে
গুগলে কিন্তু সার্চ দিলে আমরা পাই, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এগুলো জানতে পারি। আবার এখানে কি বলেছে যে বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নে আমরা যে বিদেশ থেকে অনুদান নেই অথবা ঋণ করি, বিশেষ করে আমাদের যে এই যে যমুনা সেতু তৈরিতে বিভিন্ন কর্মকাণ্ডে, সরকারি কর্মকাণ্ডে যে আমরা বিদেশ থেকে ঋণটা নেই, এগুলো কিন্তু এক জায়গায় নোট হয়ে থাকে। তো কোথায় সেটা? সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন সাইটে। তো সেটার মাধ্যমে আমরা খুব ইজিলি জানতে পারি যে বাংলাদেশে এখন কতটুকু ঋণ আছে বা কতটুকু ঋণ মানে কতটুকু টাকা আরেকটা দেশ আমাদের থেকে পায় বা আরেকটা সংস্থা আমাদের থেকে পায়। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে খুব ইজিলি এটা আমরা জানতে পারি। আচ্ছা, এখানে বলেছে সরকারি তথ্যাদি প্রকাশ। ইন্টারনেটের বিকাশের আগে সরকারি বিভিন্ন তথ্য যেমন নিয়োগ বিজ্ঞপ্তি, দরপত্র প্রকাশ, বিভিন্ন প্রকার আদেশ ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড এবং কখনো কখনো বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হতো। এই যে আইসিটির যখন ইউজ ছিল না, ইন্টারনেটের যখন বিকাশ এখনো মানে পুরোপুরি হয়নি, তখন কি করা হতো, এই যে সরকারি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি, যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এরপর দরপত্র, অনেক ক্ষেত্রে দেখা যায় পণ্যের দাম, একটা লিস্ট আছে না, এই লিস্টটা দেওয়া হতো কোথায়? আগে দেওয়া হতো সেই যে সরকারি দপ্তর আছে সেটার নোটিশ বোর্ডে দেওয়া হতো, একটা নির্দিষ্ট স্থান আছে সেখানে দেওয়া হতো। কিন্তু এখন কি করা হয়? অথবা দেওয়া হতো কোথায়? সংবাদপত্রে দেওয়া হতো। ফলে সর্বসাধারণের পক্ষে সরকারের বিভিন্ন দিক নির্দেশনা কিংবা নিয়মকানুন জানা সম্ভব হতো না। আসলে তো সম্ভব হতো না, কারণ আগে সবার কাছে এই সামর্থ্যটা ছিল না যে পেপার কিনবে অথবা সেই নোটিশটা দেখবে। কিন্তু এখন বর্তমানে ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে এই সকল তথ্য সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ একটা যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিলি একটা পণ্যের দাম এখন কত, 3 দিন পরে কত, এগুলো সব জানতে পারি। এখন সোনার দাম কত, তারপরে এখন সরকার কি ডিসিশন নিয়েছে, কি নির্দেশনা দিয়েছে, সব জানতে পারি। উল্লেখ্য, বাংলাদেশের সরকারি জাতীয় ওয়েব পোর্টাল ঠিকানা হলো www.bangladesh.gov.bd। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এরপর আইন ও নীতি প্রণয়ন ও সংশোধন। বিভিন্ন বিষয়ে সরকারের নীতিমালা, আইন ইত্যাদি প্রণয়ন এবং সংশোধনের ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে সংশ্লিষ্ট দপ্তর জনগণের মতামত গ্রহণ করতে পারে। এছাড়া কল সেন্টারের মাধ্যমে জনগণের যে অংশ ইমেইলে অভ্যস্ত নয় তাদের মতামত নেওয়া যায়। এখন আমাদের দেশটা কিন্তু না গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, তো সেক্ষেত্রে সরকার যে ডিসিশনটা নিবে, এই ডিসিশনের প্রেক্ষিতে আমরা সাধারণ জনগণ কি ডিসিশন দিব বা কি মতামত দেব, এটা জানার কিন্তু একটা মাধ্যম হয়েছে। আগে কিন্তু এই মাধ্যমটা ছিল না। এখন কিন্তু আমরা চাইলে ইমেইলের মাধ্যমে অথবা যারা ইমেইল ইউজ করে না তারা কিন্তু এই যে হটলাইনে কল দেওয়ার মাধ্যমে আমাদের মতামতটা প্রকাশ করতে পারি। সেই অনুযায়ী সরকার কিন্তু, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যেই মতামত থাকবে সেই মতামতকে সরকার গ্রহণ করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। তো এটাই আর কি এখানে বলেছে। এরপর বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার। সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণের এক বিরাট অংশকে সরাসরি কোনো বার্তা পৌঁছাতে পারে। বাংলাদেশের প্রায় 12 কোটি লোকের কাছে মোবাইল ফোন রয়েছে, এটা আমাদের ইম্পর্টেন্ট। সরকারি কোনো গুরুত্বপূর্ণ ঘোষণার মোবাইল ফোনের শর্ট মেসেজ সার্ভিস, এসএমএস এর পূর্ণরূপ কি? শর্ট মেসেজ সার্ভিস, বা খুদে বার্তার মাধ্যমে সরাসরি ওই সকল ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া যায়। এখন সামনে আমাদের 21শে ফেব্রুয়ারি আসছে, তো 21শে ফেব্রুয়ারিতে আপনারা দেখবেন যে আপনার ফোনে অটোমেটিক্যালি সরকার থেকে একটা মেসেজ চলে এসেছে। তো এই মেসেজটা কিসের মাধ্যমে দিল? এই যে আপনি যে স্মার্টফোন ইউজ করছেন, আর স্মার্টফোনের যে আপনার তথ্য হালনাগাদ কিন্তু সরকারের কাছে সব কিছু আছে। তো সরকার এটার মাধ্যমে কিন্তু এই শর্ট মেসেজ সার্ভিস অর্থাৎ এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনাকে এই বার্তাটা দিয়ে থাকে। এরপর দোরগোড়ায় সরকারি সেবা। সরকারি কর্মকাণ্ডে আইসিটির সবচেয়ে উদ্ভাবনী ও কৌশলী প্রয়োগ হলো জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া। মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবাসমূহ সরাসরি নাগরিকদের দোরগোড়ায় এবং কোনো কোনো ক্ষেত্রে তার হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায়। উন্নত দেশগুলোতে এর মাধ্যমে জনগণ ঘরে বসে পাসপোর্ট প্রাপ্তি, আয়কর প্রদান, বিশ্ববিদ্যালয় ভর্তি, সরকারি কোষাগারে অর্থ প্রদান প্রভৃতি কাজ নিমেষেই সম্পন্ন করতে পারে। আমাদের দেশেও বর্তমানে অনেক নাগরিক সেবা খুব সহজে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখ্য, আচ্ছা এখানে কি বলেছে আগে আমি এটা ক্লিয়ার করি উপরে। এই যে সরকারি অনেক কর্মকাণ্ড আছে, এই যে সরকার যে আমাদের বিভিন্ন সেবা দিচ্ছেন, যেমন এই যে কর প্রদান, এরপর পাসপোর্ট প্রাপ্তি, সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এখন কিন্তু চাইলে এটা আমরা
আমাদের স্মার্টফোনের মাধ্যমে করতে পারি। এবং সরকার যে অনেক ক্ষেত্রে আমাদের অনেক অনুদান দিয়ে থাকে, এই যে অনেক ক্ষেত্রে আমরা উপবৃত্তি পাই, এই যে উপবৃত্তি আগে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে যেয়ে নিতে হতো, কিন্তু এখন আমরা কিন্তু সেটা আমাদের বিকাশের মাধ্যমে পাই। তো এই কথাগুলো এখানে ঘুরে ফিরে এগুলোই বলেছে। এখন ই পর্চা, এইগুলো আমাদের পড়তে হবে। ই পর্চা জমি জমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি হতো, বর্তমানে দেশের 64 জেলায় ই পর্চা কেন্দ্র থেকে তা সহজে সংগ্রহ করা যায়। এজন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমি সংক্রান্ত বিভিন্ন রেকর্ডের অনুলিপি সংগ্রহ করতে পারে। এর ফলে জনগণ খুব সহজে সেবা পাচ্ছেন। অন্যদিকে সেবা প্রদানের সময় তথ্যাদি ডিজিটালকৃত হয়ে যাচ্ছে, ফলে ভবিষ্যতে তথ্য প্রাপ্তির পথ সহজ হচ্ছে। আচ্ছা, ই পর্চা আপনার জমি জমার যে রেকর্ডটা আছে, আগে এই রেকর্ডটা বের করতে হলে একজনকে ঘুষ দিতে হতো। আমি সরাসরি বলছি, একজনকে ঘুষ দেওয়ার পরে সে কিন্তু একটা টাইম নিত, সেই টাইমের পর আপনার এই জমি জমার যে তথ্যগুলো আছে, রেকর্ড আছে সরকারের কাছে, এগুলো কিন্তু আপনাকে দিত। কিন্তু এখন কি হয়েছে, এখন জাস্ট আপনি অনলাইনে আবেদন করার মাধ্যমে আপনার রেকর্ডগুলো খুব ইজিলি কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এই যে অনলাইন থেকে আপনার রেকর্ডটা দেওয়া হলো, এই রেকর্ডটা ডিজিটালকৃতভাবে এইটা কিন্তু সরকারের একটা প্ল্যাটফর্মে হালনাগাদ হয়ে যাচ্ছে। দেন আপনি ভবিষ্যতে যখন এই তথ্যটা নিতে যাবেন, সেটা কিন্তু খুব ইজিলি তারা বের করতে পারবে। তাহলে আশা করি ই পর্চা ক্লিয়ার। ই পর্চা মানে মনে রাখবেন এখানে জমি জমার কাজ, জমি জমার যত কাজ আছে সেগুলো। ই বুক সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকারি একটি ইবুক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, www.nctv.gov.bd। এটা আমাদের মুখস্থ করতে হবে। আমরা এই বইগুলো, এই যে আমি যে এই বইটা ডাউনলোড দিয়েছি না আপনাদের, এই বইটাও কিন্তু আমি www.nctv.gov.bd এই সাইট থেকে, এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই ডাউনলোডটা দিয়েছি, এই বইটা ডাউনলোড দিয়েছি। আর এই যে এই বইটা পড়াচ্ছি, এই বইটাকে কিন্তু ই বুক বলে। আপনাদের কাছে ফিজিক্যালি বুকটা আছে, আমার কাছে ডিজিটালি বুকটা আছে। তো ই বুক আশা করি ক্লিয়ার। এরপর ই পুঁজি, চিনি কলের পুঁজি ইক্ষু সরবরাহের অনুমতিপত্র স্বয়ংক্রিয়করণ করা হয়েছে এবং বর্তমানে মোবাইল ফোনের কৃষকরা তাদের পুঁজি পাচ্ছে। ফলে এ সংক্রান্ত হয়রানি অবসান হওয়ার পাশাপাশি কৃষকও তাদের ইক্ষু সরবরাহ উন্নত করতে পেরেছেন। আচ্ছা, ই পুঁজি এটা আমাদের পড়তে হবে। ই পুঁজিটা হচ্ছে একটা অনুমতিপত্র, এটা আর কি কৃষকদের একটা নির্দিষ্ট পরিমাণ আখ সরবরাহে এটা অনুমতি দিয়ে থাকে এবং চিনি কল যে আছে, এই চিনি কলগুলোর সাথে সংযুক্ত থাকে। এরপর আছে কি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ। বর্তমানে দেশে সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তো এটা কিন্তু আমরা এখন দেখতে পারি। ই স্বাস্থ্যসেবা, জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের অনেক স্থানে টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়া সরকারি হাসপাতাল সমূহের ব্যবস্থাপনা সম্পর্কে মোবাইল ফোনে এবং এসএমএসে অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, ই স্বাস্থ্যসেবাটা কি? আপনি যে এই যে ইলেকট্রনিকভাবে বা ইন্টারনেট, আপনি যে এই যে ইলেকট্রনিকভাবে যে স্বাস্থ্যসেবাটা পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে যে ই স্বাস্থ্যসেবা। এখন মোবাইল ফোনের মাধ্যমে, এখানে টেলিমেডিসিন বলতে কি বোঝাচ্ছে, আপনি যে মোবাইল ফোনের মাধ্যমে জাস্ট একটা কল করার মাধ্যমে আপনি দেশে থেকে বিদেশের অথবা দেশে থেকে আরেক জেলার কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন অথবা তার সেবা গ্রহণ করছেন, এটাকে বলা হয়েছে টেলিমেডিসিন। এরপরে এই যে মোবাইল ফোনের মাধ্যমে এবং এসএমএস এ অভিযোগ জানানো যাচ্ছে যে সরকারি হাসপাতালগুলো আছে, এখানে আমরা লক্ষ্য করি আমাদের দেশে কিন্তু স্বাস্থ্যসেবাটা অনেক বাজে এবং তাদের সেবা দান করার ক্ষেত্রেও কিন্তু অনেক গাফিলতি দেখা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখন চাইলে ফোনের মাধ্যমে অথবা এসএমএস এর মাধ্যমে আমাদের সরকারকে ডিরেক্ট অভিযোগ করতে পারেন। এর ফলে তারা কিন্তু খুব ইজিলি সেই সরকারি যে হাসপাতালটা আছে তার জন্য একটা অ্যাকশন গ্রহণ করবেন। তো এটাই বলেছে। এরপর অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতিকরণ, ঘরে বসে এখন আয়কর দাতারা তাদের আয়করের হিসাব করতে পারেন এবং রিটার্ন তৈরি ও দাখিলা করতে পারেন। এই যে ট্যাক্স, বিভিন্ন ব্যবসায়ীদের কিন্তু ট্যাক্স দিতে হয়, আপনারা যে সাধারণ জনগণ আছেন আমাদেরও কিন্তু ট্যাক্স দিতে হয়। তো এটা এখন কিন্তু ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমেই করা যায়। তো এর জন্য আপনাকে দরকার একটা টিন সার্টিফিকেট। এরপর টাকা স্থানান্তর,
পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ সহজ ও দ্রুত হয়েছে। এছাড়া ইন্টারনেট ও অনলাইনে ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে টাকা স্থানান্তরিত করা যায়। এখন পোস্টাল ক্যাশ কার্ড, আপনার যে ক্যাশ কার্ড আছে এটার মাধ্যমে মোবাইল ব্যাংকিং, এটা হচ্ছে আপনার বিকাশ, রকেট, নগদ উপায় এগুলো। ইলেকট্রনিক মানি ট্রান্সফার, এটা হচ্ছে ইন্টারনেটকে ইউজ করে আমরা যে মানি ট্রান্সফার করি এইটাকে বোঝায়। তো এগুলোর মাধ্যমে কিন্তু খুব ইজিলি আমরা এক স্থান থেকে অন্য স্থানে টাকা বা মানি ট্রান্সফার করতে পারি, এইটাই বোঝাইছে এখানে। এরপর পরিষেবা বিল পরিশোধন, নাগরিক সুবিধার একটি বড় অংশ হচ্ছে বিদ্যুৎ বিল, পানি বিল এবং গ্যাস বিল সরবরাহ। এ সকল পরিষেবার বিল পরিশোধন করতে পূর্বে গ্রাহকদের অনেক ভোগান্তি করতে হতো, বর্তমানে অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে এসব বিল পরিশোধ করা যায়। আগে কি করতে হতো, এসব বিল দিতে হলে আপনাকে একটা ব্যাংকে, নির্দিষ্ট স্থানে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে আপনাকে যে সিরিয়াল ধরতে হতো, সিরিয়াল ধরার পর এই বিলগুলো পরিশোধ করতে হতো। কিন্তু এখন আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনি বিকাশকে ইউজ করে খুব ইজিলি এই বিলগুলো পরিশোধ করতে পারেন। এরপর পরিবহন, বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনে ট্রেন, বাস বা বিমানের টিকিট সংগ্রহ করা যায়। আগে কি করতে হতো, ট্রেনের টিকিট কাটতে আপনাকে ট্রেন স্টেশনে যেতে হবে, বাসের টিকিট কাটতে আপনাকে বাস কাউন্টারে যেতে হবে, বিমানের টিকিট কাটতে আপনাকে এয়ারপোর্টে যেতে হবে। কিন্তু এখন এগুলো টিকিট কিন্তু খুব ইজিলি অনলাইনে তাদের যে নির্দিষ্ট একটা অ্যাপস আছে অথবা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি কাটতে পারেন, এটাই বলেছে এখানে। এরপর অনলাইন রেজিস্ট্রেশন, সরকারি কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের মাধ্যমে সরকারি সেবার মান উন্নয়নের উদাহরণ হিসেবে বাংলাদেশের রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির স্বয়ংক্রিয়করণের একটি উদাহরণ দেওয়া হলো। আচ্ছা, ব্যবসার উদ্দেশ্যে যখন কোনো কোম্পানি বা ফর্ম গঠন করা হয় তখন সেটিকে সরকারি কোনো প্রতিষ্ঠানে নিবন্ধিত হতে হয়। বাংলাদেশে নিবন্ধনের এরকম একটি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তর। ভোর না হতে সেখানে লাইন তিল ধারণের জায়গা নেই। গ্রাহকের ভিড়, বিভিন্ন ধরনের দালালদের অত্যাচার ইত্যাদি ছিল এই প্রতিষ্ঠানের এক সময়ের চিত্র। আইসিটি প্রয়োগের ফলে সেখানকার বর্তমান চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। আচ্ছা, এখানে এটাকে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, হয়তো এটা তোমরা বোঝোনি, এখানে যে কথাটা বলা আছে এটা হয়তো তোমরা বোঝোনি। এখন সাপোজ মনে করো তুমি একটা কোম্পানি দেবে, তুমি একটা ব্র্যান্ড লঞ্চ করবে, বড় একটা প্রতিষ্ঠান নিতে যাচ্ছ, তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আমাদের দেশের যে সরকার আছে সেটার একটা অনুমতি নিতে হবে, একটা ছাড়পত্র দরকার, তোমাকে একটা বিন সার্টিফিকেট দরকার। আচ্ছা, বিনের পূর্ণরূপ কি? বিনের পূর্ণরূপ হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। তো সরকার তোমাকে একটা নির্দিষ্ট নাম্বার দেবে এই ছাড়পত্র পাওয়ার পর, তো এইটা দরকার। এটা ছাড়া কিন্তু তুমি বাংলাদেশে কোনো বিজনেস, কোনো কোম্পানি, কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবে না। তো এই যে ছাড়পত্র, এই ছাড়পত্রের জন্য আগে কি করতে হতো দেখো, তোমার নামের ছাড়পত্র পেতে তোমার লাগতো 7 দিন, এবং দালালের তো টাকা আছে, 7 দিন লাগতো, এবং এখন লাগে তোমার অনলাইনে মাত্র 30 মিনিট। নিবন্ধন করতে কমপক্ষে 30 দিন লাগতো, এখন লাগে মাত্র 4 দিন। ফি প্রদান করতে ভোর থেকে লাইনে দাঁড়াইতে হতো, আগে একটা প্রতিষ্ঠানে যে তোমাকে লাইনে দাঁড়াইতে হতো, লাইনে দাঁড়াইতে হতো, কিন্তু এখন ব্যাংকের মাধ্যমে সেটা করা যায়। এরপর নিবন্ধনের জন্য অফিসে যাতায়াত, নিবন্ধনের জন্য তো অবশ্যই অফিসে যাতায়াত করতে হবে, তো কমপক্ষে 6 বার যেতে হতো, কিন্তু এখন কিন্তু একবারও যেতে হয় না, তুমি অনলাইনে এটা রেজিস্টার করতে পারবা বা নিবন্ধন করতে পারবা, এটাই আর কি এখানে বুঝিয়েছে। আশা করি সবাই ক্লিয়ার। এরপর চিকিৎসা, পার্ট 6 কি আছে? চিকিৎসা। তথ্য প্রযুক্তির কারণে যেসব ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তার একটি হচ্ছে চিকিৎসা। একটা সময় ছিল যখন ডাক্তার বা কবিরাজরা রোগীর লক্ষণ দেখে যেটুকু তথ্য পেতেন সেটা দিয়ে তারা চিকিৎসা করতেন। আগে কিন্তু ডাক্তার রোগীর এই যে হাত, তারপরে জ্বর আসলে মাথায় হাত দিয়ে এরকম ভাবে কিন্তু রোগীর লক্ষণ দেখেই তোমার চিকিৎসা সেবাটা প্রদান করতো। আচ্ছা, কবিরাজরাও কিন্তু এইভাবে জাস্ট রোগের লক্ষণ দেখে কিন্তু এরকম করে তোমার চিকিৎসা সেবা দিত। কিন্তু এখন আর সে অবস্থা নেই। একজন রোগী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তার তার পুরো শরীরকে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং অত্যন্ত নিখুঁতভাবে তার রোগ নির্ধারণ করতে পারেন। আচ্ছা, আগে কিন্তু এই যে আলট্রাসোনোগ্রাফি, এক্স রে, আরও অনেক ইসিজি,
তারপর সিটি স্ক্যান, এগুলো করার কোনো ওয়ে ছিল না। কিন্তু এখন কিন্তু চিকিৎসা ব্যবস্থা যত উন্নয়ন হয়েছে, আইসিটির যত উন্নয়ন হয়েছে, চিকিৎসা খাতেও কিন্তু এর প্রভাব পড়েছে। এর ফলে তোমার কিন্তু এই যে এই পরীক্ষাগুলোর মাধ্যমে তোমার একটা রোগ হয়েছে, ডাক্তার কিন্তু আগে তোমাকে সেই রোগের লক্ষণ দেখার জন্য তোমাকে পরীক্ষা লিখে দেবে এবং নির্দিষ্ট একটা জায়গায় যে তোমার সেই রোগের পরীক্ষাগুলো, তোমার সেই পরীক্ষা বা সেই টেস্ট করার মাধ্যমে তার একটা সার্টিফিকেট নিয়ে আসার পর সেই ডাক্তার কিন্তু তোমার সিদ্ধান্ত নেবে যে অপারেশন করতে হবে নাকি তোমাকে মেডিসিনের মাধ্যমে এই রোগটা নিরাময় করতে পারবে সে। তো এটাই বলেছে। শুধু তাই নয়, সেই তথ্যগুলো ডাটাবেজে রাখতে পারে এবং ভবিষ্যতে প্রয়োজনে সকল তথ্য আবার খুঁজে বের করে নিয়ে আসা যেতে পারে। আচ্ছা, সাপোজ তোমার রোগ হয়েছে, ডাক্তার তোমাকে দেখেছে, তোমার সিরিয়াল নাম্বার দিয়েছিল, সেই অনুযায়ী তোমাকে দেখেছে ডাক্তার, দেখার পরে তোমার একটা রোগ নিরাময় করেছে, সেটা কিন্তু সে রেকর্ড করে রেখেছে। এরপরে ভবিষ্যতে তুমি যখন যাবে, ডাক্তার কিন্তু বুঝতে পারবে যে তুমি তারই পেশেন্ট ছিলে, তুমি তার থেকে সেবা গ্রহণ করেছো এর আগেও, অতীতেও, এবং আবার গেছো তার কাছে। তো অবশ্যই সে তোমাকে ভালো একটা সার্ভিস দিবে। একজন রোগীর চিকিৎসা করার জন্য ডাক্তারের আর অনুমতি উপর নির্ভর করতে হয় না। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সঠিক ঔষধ নির্বাচন ও প্রেসক্রিপশন প্রস্তুত করতে পারে। শুধু যে তথ্য প্রযুক্তি দিয়ে রোগীর সকল তথ্য পর্যালোচনা করা সম্ভব হয় তা নয়, চিকিৎসাতে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে যে নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করা হয়েছে সেগুলো ব্যবহার করা শুরু হয়েছে। এই যন্ত্রগুলো যে সকল তথ্য সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়া করা হয় নিখুঁতভাবে। যে কাজটি আগে করা অসম্ভব ছিল, এখন সেটি মানুষ নিজের ঘরে বসে করতে পারে। যেমন এই যে আমি বলি ডায়াবেটিস পরীক্ষা করা, তাই না? এখন কিন্তু আমরা ঘরে বসে এটা করতে পারি। জ্বর মাপা, ডিজিটাল থার্মোমিটারের ক্ষেত্রে আমরা এখন খুব ইজিলি জ্বর মাপতে পারি। এগুলো বলেছে। প্রেশার চেক করা খুব ইজিলি কিন্তু আমরা এখন ঘরে বসে করতে পারি, এটাই বলেছে। আচ্ছা, এরপর আমাদের দেশে এখনো ডাক্তারের সংখ্যা অনেক বেশি নয়। এ প্রতুলতার কারণে অনেক সময়েই দেখা যায় ছোট শহরে বা গ্রামে অভিজ্ঞ ডাক্তারদের পাওয়া যায় না। ভবিষ্যতে এক সময় দেশের সব অঞ্চলে চিকিৎসা ব্যবস্থা থাকবে, কিন্তু যতদিন আমরা সে ব্যবস্থায় পৌঁছাতে পারছি না, তথ্য প্রযুক্তি ততদিন আমাদেরকে সাহায্য করতে এসেছে টেলিমেডিসিন নিয়ে। এখন টেলিমেডিসিন কি এটা আমরা জানবো। এর আগেও আমি বলেছি, আবার আমরা জানি। টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের সাহায্যে চিকিৎসা সেবা নেওয়া। টেলিমেডিসিনটা কি? টেলিমেডিসিনটা হচ্ছে টেলিফোনের মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়া, মনে রাখবে। তোমরা শুনে খুশি হবে, আমাদের দেশেও বিভিন্ন প্রতিষ্ঠান টেলিমেডিসিন সেবা নিয়ে এসেছে। যখন হাতের কাছে কোনো ডাক্তারকে জরুরি কিছু জিজ্ঞেস করার উপায় নেই, তখন টেলিমেডিসিন ব্যবহার করে ডাক্তারের সাহায্য নেওয়া যায়। আমাদের দেশে 16263 নাম্বারে ফোন করে যে কোনো সময় স্বাস্থ্যসেবা ও পরামর্শ নেওয়া যায় বা পরামর্শ করা যায়। আচ্ছা, নাম্বারটা মনে রাখো। এবং আমাদের দেশে যেরকম এই যে 999-এ কল দিলে বিভিন্ন সেবা, আইনি সেবা নেওয়া যায়, বা ফায়ার সার্ভিসের ক্ষেত্রেও একটা তোমার কোড আছে। তো এরকম কিন্তু এই যে টেলিমেডিসিনের ক্ষেত্রেও এই একটা কোড নাম্বার, এই নাম্বারে কল দেওয়ার মাধ্যমে তুমি যে কোনো সময় যে কোনো চিকিৎসা সেবা নিতে পারবা, এটাই বলেছে। তো এটা আমাদের মনে রাখতে হবে। এরপর রোগ হলে ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে আমরা যেভাবে স্বাস্থ্যসেবা নিই, ঠিক তার মতোই গুরুত্বপূর্ণ হচ্ছে রোগ যেন না হয় তার ব্যবস্থা গ্রহণ। সেজন্য সবাইকে রোগ প্রতিরোধক টিকা নিতে হয়। তোমরা জেনে খুশি হবে যে শিশুদের রোগ প্রতিরোধক টিকা দেওয়ার ফলে বাংলাদেশে শিশুর মৃত্যুর হার অনেক কমেছে। দেশে কোটি কোটি শিশুকে সঠিক সময়ে এই টিকা দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়, কারণ তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ নিখুঁতভাবে পরিকল্পনা করতে পেরেছেন এবং সেটিকে কার্যকর করা সম্ভব হচ্ছে। আচ্ছা, আগে কিন্তু এই যে তথ্য প্রযুক্তির এত ব্যবহার ছিল না। সো কখন টিকা দিতে হবে, কখন তার কাছে টিকাটা পৌঁছাতে হবে, যে মানে লোকটা, একজন তো লোক নিয়োজিত আছে এই টিকাটা দেওয়ার জন্য, তার কাছে টিকাটা পৌঁছাতে দেরি করে এবং সে টিকাটাও দিতে দেরি করে। এর ফলে কিন্তু শিশু মৃত্যুর হার একসময় অনেক বেশি ছিল, কিন্তু এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে সেই খাত থেকে, যে টিকার একটা খাত আছে, এই খাত থেকে কিন্তু খুব ইজিলি টিকাটা খুব তাড়াতাড়ি সেই দায়িত্বপ্রাপ্ত লোকের কাছে পৌঁছায় এবং সে কিন্তু একটা সঠিক সময়ে শিশুদেরকে টিকা দিতে পারছে। তো এর ফলে কি হচ্ছে, শিশু মৃত্যুর হার অনেকটাই কমে যাচ্ছে। আচ্ছা, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে। পজিট্রন এমিশন টোমোগ্রাফি যন্ত্র তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোগীর শরীরের ভেতরে ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে।
এটা আমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, কারণ তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে এইটুকু আমরা পড়েছি। চিকিৎসার ক্ষেত্রে আমরা আগে যে বিষয়গুলো কল্পনাও করতে পারতাম না, এখন সেরকম অনেক কিছু আমাদের হাতের নাগালে চলে এসেছে। তাই বলে তোমরা কিন্তু মনে করো না যে আমরা সব কিছুই পেয়ে গেছি। তথ্য প্রযুক্তির কারণে আমরা এখন অন্য মাত্রায় গবেষণা করতে পারি। মানুষের জিনোম রহস্য ভেদের মতো জটিল কাজ আধুনিক কম্পিউটার দ্বারা সহজেই সমাধান করা যায়। আচ্ছা, এখন এখানে প্রশ্ন থাকতে পারে জিনোমটা কি? এই জিনোমেই কিন্তু একজন ব্যক্তির কাজ করার যে ক্ষমতা বা একজন মানুষের বিকাশ, সকল তথ্য কিন্তু এই জিনোমেই থাকে। তো এইটাই আর কি এখানে বলেছে। এরপর তাই চিকিৎসা জগতে একটা বিপ্লব শুরু হতে যাচ্ছে। এতদিন রোগের উপসর্গ কমানো হতো, এখন সত্যিকারভাবে রোগের কারণটি খুঁজে বের করে সেটাকে অপসারণ করা হবে। শুধু তাই নয়, এখন যেমন সব মানুষ একই ঔষধ খায়, ভবিষ্যতে প্রত্যেক মানুষের জন্য আলাদা করে তার শরীরের উপযোগী ঔষধ তৈরি করা হবে। আচ্ছা, এখন বৃদ্ধ এখন বৃদ্ধ, তারপরে কিশোর যারা আছে, যুবক যারা আছে, সকলের জন্য কিন্তু সেম টাইপের ঔষধ, একটা রোগের জন্য সেম টাইপের ঔষধ। কিন্তু একটা সময় আসবে যখন কিন্তু আমার দেহকে বা আপনার দেহকে, একজন বৃদ্ধের দেহকে বিবেচনা করে সেই উপযোগী ঔষধ তৈরি করা হবে। অর্থাৎ যুবকদের জন্য এক ঔষধ, কিশোরদের জন্য এক ঔষধ এবং বৃদ্ধদের জন্য এক ঔষধ। তো এইভাবে ঔষধটা তৈরি করা হবে। এখন এখন একজনকে উপস্থিত থেকে অপারেশন থিয়েটার অপারেশন করতে হয়। ভবিষ্যতে হাজার মাইল দূরে থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সার্জনরা রোগীর অপারেশন করতে পারবেন, অর্থাৎ রোবটের মাধ্যমে। অবশ্যই বোঝা যাচ্ছে যে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে রোবটের মাধ্যমে কিন্তু সার্জন বিদেশে বসে থেকে কিন্তু দেশে অপারেশন করতে পারবে। আচ্ছা, এখানে কি বলেছে, মানুষের মস্তিষ্কের ভেতরে কোন অংশ উজ্জীবিত, সিটি স্ক্যান প্রযুক্তির মাধ্যমে এখন বাইরে থেকে সেটা বলে দেওয়া যায়। তো এই যে মানুষের মাথা অর্থাৎ মগজ, তারপরে আরো মানুষের মাথার যে অংশ, আমরা যদি এটা পরীক্ষা করতে চাই তো সেক্ষেত্রে কোন প্রযুক্তি আমরা ব্যবহার করি? এই সিটি স্ক্যান, মনে রাখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য। ভিডিওগুলো একটু লং হবে, বাট আমাদের কিছু করার নাই। তথ্য প্রযুক্তির অধ্যায়গুলো ছোট দেখা গেলেও কিন্তু এর পার্টগুলো অনেক, একটা অধ্যায়ে অনেকগুলো পার্ট থাকে। সো আমাদের ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে হবে। আর অধ্যায় শেষে অবশ্যই আমি সাজেশন দিয়ে দেবো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো করে বইগুলো পড়ো, কারণ টেক্সট বুক যদি তুমি না পড়ো তুমি কিন্তু কোনো প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে করতে পারবে না, বানায় লিখতে পারবে না। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।